আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। রাজধানীতে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত এক। নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান, আশা সালাউদ্দিনের। কয়েকটি দল ডিসি ভাগাভাগি করছে, আরেকজন ষড়যন্ত্র করছেন, মন্তব্য হাসনাতের। উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে অধ্যাদেশ জারির আহ্বান ফাউজুলের। ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ কনভেনশন হলে এ ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন। সরেজমিনে দেখা যায় কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। ওই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যা 6:15টার দিকে তা সংঘর্ষের রূপ নেয়। এতে ইউসুফ নামে বংশাল থানার এক কর্মী আহত হন। খোঁজ নিয়ে জানা যায় 3 মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ান নামের এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে 2 লাখ টাকা নেন এবং তাদের আটক রাখারও চেষ্টা করেন। পরে তারা পালিয়ে আসেন। এরপর থেকে রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে চেষ্টা করেও ব্যর্থ হন বংশালের নেতারা। সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। তবে অনুষ্ঠান চলাকালে 30 মিনিট ধরে সংঘর্ষ চললেও এনসিপির কোনো কেন্দ্রীয় নেতাকে সেখানে দেখা যায়নি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করছেন। শুক্রবার বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ জানান, জোটের প্রার্থী হলেও ভোটে নিজ দলের প্রতীকে লড়তে হবে, এমন আরপিও সংশোধনের সঙ্গে বিএনপি একমত নয়। তিনি মনে করেন এই সংশোধনী ছোট দলগুলোকে জোটবদ্ধ হতে নিরুৎসাহিত করবে। সংশোধিত আরপিও একতরফাভাবে পাশ করা হয়েছে উল্লেখ করে এর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হয়। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য আরপিও পুনর্বিবেচনা করার আহ্বান জানান। জোট গঠনের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিএনপি একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে। এনসিপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। চলতি মাসের মধ্যেই তাদের দলের প্রায় 200 আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। প্রার্থীরা যাতে দ্রুত নির্বাচনী প্রস্তুতি শুরু করতে পারেন সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক ভাগাভাগি করছেন। এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। আগামীতে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে। তিনি অভিযোগ করেন, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করছে দুটি দল। এমনটি চলতে থাকলে জনগণ মেনে নেবে না। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও 2 মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। ষড়যন্ত্র হলে বসে থাকবেন না জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা যারা আছেন আর আরেকজন রয়েছে বাংলাদেশের আরেকজন ব্যক্তি, সেটা হচ্ছে তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে করজোড়ে ক্ষমা চেয়েছেন। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। আমরা বলতে চাই, আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে। আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আমাদেরকে আপনারা দাবায় রাখতে পারবেন না। কি আমাদের উপরে ট্যাঙ্ক চালাই দিবেন, গুলি করবেন? আমরা আলিফ, আমরা স্নিগ্ধ, মুগ্ধ, আমরা আবু সাইদের উত্তরসূরি। আমাদের উপর দিয়ে ট্যাঙ্ক চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না। তিনি অভিযোগ করেন, একটি দল ব্যাংক ও নিজস্ব প্রতিষ্ঠানের কর্মীদের পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার পায়তারা করছে, আর স্কুল কমিটি দখল করে শিক্ষকদের নিজেদের দলের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে আরেকটি দল। নেতাকর্মীদের প্রশাসনিক সহায়তার আশা না করে
রাজনীতি করার পরামর্শ দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, নিজেদের পকেটের টাকা দিয়ে দলের জন্য কাজ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্ষমতায় না এলেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই চলবে, অনেকে গুপ্তচর হিসেবে দলে আসবে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। তাই এ প্রসঙ্গে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সাময়িক নিয়োগপ্রাপ্তদের পরবর্তী সরকারের লাভজনক পদে না রাখার বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সংক্রান্ত 3টি ফটোকার্ড শেয়ার করে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির লিখেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে 3 রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে। তিনি আরও লিখেন, আত্মপক্ষ সমর্থনে শুধু এতটুকুই বলা যায় যে আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সব সময় কোনরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি। তবুও প্রশ্ন যেহেতু উঠেছে, এর নিষ্পত্তি করতে হবে। উপদেষ্টা ফাউজুল আরও লিখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৃন্দ, বিশেষ সহকারী বৃন্দ, চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না, এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি। তবে শর্ত থাকে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না। এদিকে দেশ জুড়ে সহিংসতা, হত্যা, হুমকি, অপহরণ এবং দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদি জনতা। শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ নামের একটি সংগঠন। এ সমাবেশে সংগঠনটির নেতারা ইসকনের বিরুদ্ধে বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ধরেন। বক্তারা বলেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে হিন্দু মন্দির স্থাপন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠান নামে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইসকন বাংলাদেশকে অভিন্ন ভারত ঘোষণার দাবিদার, অবৈধ অর্থ পাচার, ধর্মীয় পরিচয় গোপন রেখে মুসলিম নারীদের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক স্থাপন করে ব্ল্যাকমেল করে ধর্ষণের মতো নির্লজ্জ কাজে জড়িত। মুসলমানদের পবিত্র কোরআন পোড়ানো, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ইসকন ইসরায়েলি কায়দায় দেশের বিভিন্ন জেলায় একের পর এক আস্তানা গড়ে তুলছে। এ সময় তারা ইসকনের সকল কার্যক্রম বন্ধের দাবি জানান। এছাড়াও রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, আসাদগেট ও জিগাতলায় একই দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শুক্রবার বাদ জুমা সচেতন মুসলিম শিক্ষার্থীবৃন্দ রাবি এর ব্যানারে এক বিক্ষোভ মিছিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়াও নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে গাজীপুর, রংপুর, সিলেট, ফরিদপুর, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়। এদিকে কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি ও বিমানবন্দর পরিচালক এয়ার কমডোর মোহাম্মদ নুরি আজম। ফলে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শীঘ্রই শুরু হচ্ছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক সূত্রে জানা যায়, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করার প্রজ্ঞাপন সরকার স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আগের মতোই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হবে। সম্প্রতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। এর মাধ্যমে সেখানে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রাথমিক প্রস্তুতি শুরু হয়। গত 13 অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে অবকাঠামোগত ও প্রশাসনিক কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।